আসসালামু আলাইকুম। আজ 25 আগস্ট 2024 খ্রিস্টাব্দ, 10 ভাদ্র 1431 বঙ্গাব্দ, 19 সফর 1446 হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বন্যা পরিস্থিতি, কোথাও উন্নতি, কোথাও অবনতি। অতিরিক্ত সচিব হলেন 135 কর্মকর্তা। ইসাক আলী খান পান্নার রহস্যজনক মৃত্যু। বরিশালে 2 জনকে কুপিয়ে হত্যা। ছুরিকাঘাতে শিক্ষার্থীর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে বলা হয়েছে, ফেনী ও কুমিল্লা সহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। তবে বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। আজ সকাল 9টায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাগুলোতে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। এতে উজানের নদ নদীর পানি সমতল হ্রাস অব্যাহত রয়েছে। ফলে বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে। আগামী 24 ঘন্টায় ফেনীর নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এদিকে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং এর কাছাকাছি উজানে ভারী বৃষ্টিপাতের শঙ্কা নেই। তবে আগামী 24 ঘন্টায় দেশের পূর্বাঞ্চল ও এর কাছাকাছি উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ সময় এ অঞ্চলের কুমিল্লা জেলার গোমতী নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। অপরদিকে গঙ্গা, পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী 24 ঘন্টা অব্যাহত থাকতে পারে। দেশের 11 জেলায় বন্যা আক্রান্ত হয়েছে। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। এতে 18 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রামের 5 জন, কুমিল্লার 4 জন, নোয়াখালীতে 3 জন, কক্সবাজারে 3 জন এবং ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলায় 1 জন করে মারা গেছেন। যুগ্ম সচিব পদমর্যাদার 135 কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অতিরিক্ত সচিব হওয়াদের মধ্যে 131 জন যুগ্ম সচিব ও লিওনে থাকা 4 জন কর্মকর্তা রয়েছেন। পদোন্নতি দিয়ে নিয়ম অনুযায়ী তাদের জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে পদায়ন করা হবে। প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর, কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম, ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যে তারিখে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন, এরপর যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন, সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা প্রাপ্য হবেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসাক আলী খান পান্না ভারতে যাবার সময় মারা গেছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর এক সদস্যের সঙ্গে তিনি সিলেট সীমান্তের কানাইঘাট উপজেলার একটি নির্জন এলাকা দিয়ে স্থানীয় চোরা কারবারিদের সহায়তায় সীমানা অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা চালান। রাত ৩টার দিকে তারা দোনা সীমান্ত পেরিয়ে একটি নির্জন পাহাড়ি এলাকা দিয়ে হাঁটার সময় বিসিএফের গুলির মুখে পড়েন। তখন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পাহাড় থেকে নিচে পড়ে ইসাক আলী খান পান্না মারা যান। পান্নার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। দেশে বিরাজমান পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় তিনি দেশ ছাড়ছিলেন। ফেসবুকের ছবিতে ইসাক আলী খান পান্নাকে কালো টি শার্ট ও কালো প্যান্ট পরিহিত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। ইসাক আলী খান পান্না ১৯৯৪ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১২ সালের সম্মেলনের পর ইসাক আলী খান পান্না আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক হন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দিন পিরোজপুরে পান্নার ব্যয়বহুল বাড়িতে ছাত্র জনতা হামলা করে ভাঙচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেয়। এরপর তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন। মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে বরিশালের উজিরপুরে দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হচ্ছেন সাতলা বাজারের ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার ও তার চাচাতো ভাই সাগর হাওলাদার। নিহত ইদ্রিস হাওলাদার পশ্চিম সাতলা গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে ও সাগর হাওলাদার একই বাড়ির শাহাদাত হাওলাদারের ছেলে। শনিবার রাত ১১টার সময় ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তার চাচাতো ভাই সাগর হাওলাদারের মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। পথে সাতলা বড় ব্রিজের পশ্চিম পারে ঢালে গেলে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে ইদ্রিসকে কুপিয়ে পেট ও পায়ের রগ কেটে দেয়। চাচাতো ভাই সাগর বাধা দিলে তাকেও এলোপাতাড়ি কোপানো হয়। আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মারা যায়। নিহতদের চাচা সাবেক ইউপি সদস্য মোনাফসের হাওলাদার জানিয়েছেন, সাতলা ইউনিয়ন চেয়ারম্যান শাহিন হাওলাদার ও তার চাচাতো ভাই যুবলীগ নেতা আসাদ হাওলাদারের নেতৃত্বে ও নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে। তিনি আরও জানান, ২০২৩ সালের ১৭ আগস্ট গভীর রাতে ইদ্রিস হাওলাদারের মালিকানাধীন মাছের ঘের, মুরগির খামার, পানির সেচ পাম্পে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ইদ্রিস হাওলাদার বাদী হয়ে ইউনিয়ন চেয়ারম্যান শাহিন হাওলাদার ও তার চাচাতো ভাই আসাদ হাওলাদার সহ ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় শাহিন চেয়ারম্যানকে জেল খাটতে হয়। তার প্রতিশোধ নীতি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ নিয়ে দ্বন্দ্বে রাজধানীর রামপুরায় হাফিজ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিল। শনিবার সন্ধ্যায় হাফিজ সহ কয়েকজন বন্যার্তদের সহযোগিতা করার জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন। রামপুরার একটি চায়ের দোকানে তারা অবস্থান করছিল। হঠাৎ লাঠি, সোঁটা ও ছুরি হাতে নিয়ে ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে তাদের এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে। হাফিজকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাফিজ বাবা মায়ের সঙ্গে পশ্চিম রামপুরা এলাকায় বসবাস করতেন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে ৫০০ টাকায়, ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-56-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাটে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৯ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বন্যা পরিস্থিতি, কোথাও উন্নতি, কোথাও অবনতি। অতিরিক্ত সচিব হলেন ১৩৫ কর্মকর্তা। ইসহাক আলী খান পান্নার রহস্যজনক মৃত্যু। বরিশালে ২ জনকে কুপিয়ে হত্যা। ছুরিকাঘাতে শিক্ষার্থীর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01-7555-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।